তো একটা বিশাল সুন্দর হিরো হন্ডার শোরুমের দিকে তাকায় আছি। দেখে ভাবতেছি ভাই এইটার দাম কত হবে, মানে শোরুমটা লাগাইতে এত বড় বিল্ডিং, তার ভিতরে এতগুলা গাড়ি আছে, এই ভাইয়ের শোরুমের দাম কত হবে, মানে দেখা মনে হয় না ভাই এইটা যদি আমার হইতো কতটা মজা আসতো। তো তেমনি হিরো হন্ডার একটা শোরুম, তার ভিতরে কত রকমের গাড়ি, তার প্রত্যেকটার ভ্যালু কত হবে, মানে একটা তো আইডিয়া করা যায় যদি এইটার দাম এত হয়, এত এইরকম হয়। বা হিরো হন্ডা বাদ দিলাম, অ্যাপেলের শোরুমগুলোতে অ্যাপেলের পর অ্যাপেলের ফোন থাকে, ল্যাপটপ থাকে, বা আমাদের রিলায়েন্স মার্টে, মানে কীরকম ভ্যালু হবে, ঠিক আছে? তো একটু তো জানার ইন্টারেস্ট থাকে যে একটা শোরুমের ভ্যালু কত হবে। এখন মধ্যপ্রদেশের কোনো শহরে যেই শোরুম লাগাবে সেটা নিশ্চয়ই দিল্লি শহরে লাগাবে না, দিল্লি শহরে বা মুম্বাই শহরে আরও ভালো কোয়ালিটির শোরুম লাগাবে, ঠিক আছে? তো কথার কথা আমরা জানতে চাই, কোনো কারণে ইন্টারেস্ট জাগলো, যদি শোরুমটা আমার হইতো কীরকম। তো একটা হিরো হন্ডা শোরুমে অনেক কিছু থাকবে, ঠিক আছে? মানে ওই রকম একটা শোরুম পাওয়ার জন্য কোন শহরে আছে সেটা ডিটারমাইন করা লাগবে। যেমন মুম্বাইয়ের ভাড়া আর ওই মধ্যপ্রদেশের গ্রামের ভাড়া এক হবে না, তার স্টাফ এমপ্লয়ি ডিফারেন্ট হবে। মানে বিহারের এমপ্লয়ি যদি জয়েন করে তার মাইনে একরকম হবে, দিল্লিতে যদি কোনো কেউ জয়েন করে তার মাইনে একরকম হবে, লাইটের বিল আলাদা হবে, মানে ডিফারেন্ট টাইপ, ঠিক আছে? এখন কোনো কারণে আমার বন্ধু সেই হিরো হন্ডার শোরুমকে ভাড়া দিয়েছে, তার কাছে জিজ্ঞাসা করা শুরু করলাম যে ভাই তুই বল যে এই শোরুমের ভ্যালু কত, ওই ইসের ভ্যালু কত, এইটা কত, হ্যান কত, কইয়া মাথা খারাপ করে আমরা যোগ বিয়োগ করতেছি যে কত টাকা তোরা ঋণ নিছিস সেই শোরুমটা বানানোর জন্য, হ্যান ত্যান করতেছি। যখন আমরা কাগজে ঋণ নিয়ে ভাড়া টাড়া, শোরুমের ভিতরে কত গাড়ি আছে, হ্যান ত্যান এগুলা ক্যালকুলেশন করবো, কইরে একটা কাগজে রাখবো, সেই কাগজটাকে বলে ব্যালেন্স শিট। বুঝা গেল? বোঝা গেল না, আরও এক্সাম্পলে যাই বোঝা যাবে। মাঝে মাঝে আমাদের ফেসবুকে আইসা পড়ে যে রিচেস্ট পার্সন অফ ইন্ডিয়া, তার নেটওয়ার্থ, মানে মুকেশ আম্বানির নেটওয়ার্থ এত, বা আদানির নেটওয়ার্থ এত, বা সব থেকে বড় লোক অ্যাক্টরের লিস্টে আমাদের শাহরুখ খানের নাম আছে। কিন্তু কোশ্চেন এইটা যে এগুলো ডিটারমাইন করে কীভাবে? মানে শাহরুখ খানের সাথে আমির খান, সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগন এতজনে কেরিয়ার শুরু করছিল, কিন্তু এই শাহরুখ খানের নেটওয়ার্ক বাইর করে কীভাবে? বা এই আম্বানি নেটওয়ার্ক বাইর করে কীভাবে? সেইটা বাইর হয় একটা ব্যালেন্স শিটের দ্বারা। যেরকম আম্বানি নেটওয়ার্ক বাইর হয় ব্যালেন্স শিটের দ্বারা, শাহরুখ খানের নেটওয়ার্ক বাইর হয় ব্যালেন্স শিটের দ্বারা, তেমনি একটা কর্পোরেশন, সেটা আমাদের আশেপাশের একটা কোনো মুদির দোকান হইতে পারে, একটা যে যার দোকান থেকে আমরা পুরি কিনি সেটা হইতে পারে, যেই হোটেলে আমরা খাই সেটা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। একটা কর্পোরেশনের ভ্যালু ডিটারমাইন হয় এই ব্যালেন্স শিটের দ্বারা। বোঝা গেল? খুব সিম্পল। ব্যালেন্স শিট কি? সো হোয়াট ইজ দ্য ব্যালেন্স শিট? একটা পার্টিকুলার মোমেন্টে বা একটা পার্টিকুলার ডেটে আমাদের কাছে কত জিনিস আছে আর কত জিনিস ওন করি, দুইটা একই মানে হয়েছে, হইল কে আমাদের কাছে কত টাকা পায় আর কত জিনিস আমাদের কাছে আছে, এটাই ব্যালেন্স শিট, আর কিচ্ছু না। পার্টিকুলার ডেটে আসে, মানে একটা 31শে ডিসেম্বর এই ডেটে, পার্টিকুলার ডেটের ফ্রেমের মধ্যে ব্যালেন্স শিট ডিটারমাইন করা হয়। কারণ এখন যদি সব কিছুরই হিসাব করা শুরু করি তাহলে জিনিসের দাম কন্টিনিউয়াসলি বাড়তেছে কমতেছে, ব্যবসাটা চলতেছে, সেইটা না, খালি পার্টিকুলার ডেটে কত কিছু আছে। মানে কথার কথা, একজনের কাছে 20-30 হাজার টাকা আছে, তার বাড়িঘর নিয়ে 2-3 লাখ টাকা আছে, ভালো কথা। এখন সে, আমরা ক্যালকুলেশন করছি 31শে ডিসেম্বর পর্যন্ত, সে কোনো কারণে 2 জানুয়ারি 7 কোটি টাকা লটারি পেয়ে গেল, সেটা পরের বারের ক্যালকুলেশনে আসবে। ওকে, বোঝা গেল? সিম্পল। সেটা হুট করে জয়েন হবে না।
সেও পার্টিকুলার একটা ডেটে। আরও উদাহরণে যাব আমরা, তখন আরও বোঝা শুরু করব। ঠিক আছে, কথার কথা আমরা ওই একটা অ্যাপেলের শোরুমে গেলাম, ঠিক আছে। তো অ্যাপেলের শোরুম দেখা বা হিরো হন্ডার শোরুম দেখা, ভাই সেই টাকার মালিক এত এখানে এখানে লাগাইছে। এখন এইরকম অ্যাপেলের একটা শোরুম নাই, তার দেখা গেল পুরা ভারতে অনেক শোরুম আছে, পুরা পৃথিবীতে অনেক শোরুম আছে। ম্যাকডোনাল্ডের একটা কোনো স্টল নাই, বিশ্বের সব জায়গায় মোটামুটি ম্যাকডোনাল্ড আছে। ওকে, এখন এই জিনিসগুলো বানাইতে তো একটা ফ্যাক্টরি লাগবে, ফ্যাক্টরির মধ্যে মেশিন টেশিন কেনা লাগবে, মানে অনেক জিনিস, ওইখানে এমপ্লয়ি নিয়োগ করা লাগবে, হাজারো জিনিস। সেই ফ্যাক্টরি যদি না কেনা হয় সেটার জন্য ভাড়া দেওয়া লাগবে, বিভিন্ন জিনিস। এইসবকে মানে এগুলো একটা সম্পত্তি না, যেগুলোর দ্বারা প্রোডাকশন হচ্ছে, এইসবকে অ্যাসেট বলে, বুঝে গেল? মানে ব্যালেন্স শিটের অ্যাসেট বলে। আর যেগুলো মানে ধর প্লান্ট, ফ্যাক্টরি, মেশিন অ্যাপেলের, সেগুলাকে টেনজিবল অ্যাসেট বলে, যেগুলাকে টাচ করা যায়। তো টেনজিবল মানে মানে আর উদাহরণে দিই, ইনটেনজিবল মানে বুঝি তাহলে হয়ে যাবে। আমাদের বাজারে একটা দোকান আছে, মানে মাছ বাজারের সাইডেই মুরগির বাজার লাগানো, সেখানে কয়েকটা মুরগির দোকান আছে, চিকেন টিকেন বিক্রি করে, পাঠাও বিক্রি করে। মানে পাঠার সাইডটা প্রথমে, শেষের দিকে চিকেনের সাইডটা। আশেপাশে যত চিকেনের দোকান আছে তার দোকান থেকে কিচ্ছু বিক্রি হয় না, কিন্তু একটা দোকানে গিয়ে লাইনে দাঁড়ানো লাগে, কারণ সেই ব্যক্তিটা কোনোদিনও পচা চিকেন দেয় না, কোনোদিনও রেটে ঠকায় না। উনি সময়ের সাথে সাথে গুডউইল জেনারেট করছে, যার জন্য দেখা গেল আশেপাশের দোকানে কোনো বেচাকিনি হয় না, উনার দোকানে বেচাকিনি হয়। এখন সবার সম্পত্তি একই আছে, চিকেনের দাম, জায়গা টায়গা, হ্যান ত্যান, কিন্তু একজনের ভালো দিকের জন্য তার বেচাকিনি হচ্ছে। বা আশেপাশে যেখানেই থাকেন এই জিনিসটা বুঝবেন যে ভাই কোনো কারণে এই দোকানেই সেল হয়, সেই পুরীর দোকান হোক, খাওয়ার দোকান হোক, কাপড়ের দোকান হোক, ইলেকট্রিকের দোকান হোক, একটা দোকানে বেশি বেচাকিনি হয়। সে হয়তো কিছু ভালো কাজ করছে, যেই কারণে সবার সম্পত্তি এক, খালি ওর দোকানে বেচাকিনি হচ্ছে। এইটাকে ইনট্যাঞ্জিবল অ্যাসেট বলে। মানে আমি যদি চাই, আমার কাছে যদি প্রচুর টাকা থাকে, তাও আমি রেলের লাইন বিছাইতে পারবো না, কারণ ভারত সরকার কবে ওই ওটা, কারণ একটা সরকারি পেটেন্ট করা আছে, সরকারি এটা রেল বানাইতে পারবে। যেমন বাচ্চার যে শুকনা দুধ খাইতে সেই লাগে, যাই হোক, ওইটা যে ল্যাকটোজেন না কি বলে, সেটার একমাত্র পেটেন্ট বা মনোপলি টাইপের আছে নেসলের উপর। এখন কারো কাছে 500 কোটি টাকা আছে, সে চাইলেও সেটা করতে পারবে না। বা অনেক প্রকারের ওষুধ বা গুগলের প্রোডাক্ট, এই পেটেন্ট, গুডউইল, এগুলাকে ইনটেনজিবল অ্যাসেট বলে। তো একটা কোম্পানির সম্পত্তি দুইভাবে তৈরি হয়, ট্যাঞ্জিবল অ্যান্ড ইনটেনজিবল। এগুলার ভিতরেও গুডউইল, পেটেন্ট বা ট্যাঞ্জিবলের অনেক কিছু আছে, সেগুলো আরো ডিটেলসে সময়ের সাথে সাথে দেখবো। চলো, এখন যেহেতু অ্যাসেটের সাইড থাকবে ব্যালেন্স শিটের, কোনো কারণে এখন লায়াবিলিটিকে দিয়ে আমাদের ব্যালেন্স করা লাগবে। এখন কথার কথা, আমাদের একটা সিমেন্টের ফ্যাক্টরি খোলার ইচ্ছা, লাগবে 500 কোটি টাকা। কার বাপে 500 কোটি টাকা রেখে গেছে? কারো বাবার না। তো এই 500 কোটি টাকা আমাদের উঠানো লাগবে, সিমেন্টের ফ্যাক্টরি বানাবো, মেক ইন ইন্ডিয়া করব, লোকদের কাজ দিব, নেতাদের ঘুষ দিব। তো এখন এই সিমেন্টের ফ্যাক্টরি বানাবো কিভাবে? এত টাকা তো কেউ রাইখা যায় নাই আমাদের। তো এই টাকাটা তুলতে আমরা মার্কেটে যাব, ব্যাংকে যাব, যে ভাই লোন টোন দে। ব্যাংক কবে কিছু দেখায় লোন টোন, কিসের জন্য লোন, কিসের কি, ব্যাংকে বুঝাবো দেখ সিমেন্টের ফ্যাক্টরি বানাবো এই। ব্যাংক কবে 500 কোটি টাকা তো দিতে পারবো না, আপনি 100 কোটি টাকা লাগবে, আর যদি কিছু হয় তাহলে সম্পত্তি আমাদের, মানে বিভিন্ন কন্ডিশন দিবে। এখন ব্যাংকের থেকেও সম্পূর্ণ টাকা উঠলো না, তাহলে আমাদের কোম্পানির অংশীদারি কিছু বেচে দিই, সেখানেও টাকা ডোবার চান্স। তো অংশীদারকে বললাম, দেখ আমি কম রেটে আমার কোম্পানি তোদের বেচতেছি, যদি লাভ হয় প্রচুর হবে, লস হইলে তোর পুরো টাকাটা যাবে। তো আমরা মানি মার্কেট, এত ডিটেলসে যাবো না, মানে অংশীদারি বেচতে পারি। তো এই কারণে, কারণ টাকা ডুবলে পুরাটা ডুববে। যখন আমরা শার্ক ট্যাঙ্ক দেখি না,
সেখানে দেখায় না যে ভাই 30% চায় বসে কোম্পানি, 40% চায় বসে 1 কোটি টাকার বদলে। কেন? কারণ ডুবলে পুরাটা ডুববে, না কোনো ওর থেকে ফিউচারে টাকা তুলতে পারবে না কিছু। বুঝে গেল? তো ব্যাংকের সাহায্যে বা বন্ড দিয়া টাকা তোলা যায় ওই 500 কোটি টাকা, বা অংশীদারি বিক্রি করা যায়, কোম্পানির 10% 5% আমি বিক্রি করলাম। ওকে, তো ব্যালেন্স শিটের বা যে কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোথার থেকে টাকার সোর্সটা, যে কোম্পানিটা তৈরি হয়েছে টাকার সোর্সটা কোথার থেকে আসছে, কে টাকাটা দিচ্ছে কোম্পানিটা তৈরি করার, সেই সোর্সটা কোথায় জানা যায়? ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে। ওইখানে শেয়ার হোল্ডার কতটা টাকা দিছে, কতটা ব্যাংকের থেকে নেওয়া হয়েছে, কতটা সরকারের সাহায্য করছে, বিভিন্ন, সরকার তো সাহায্য করে না, তাও না করে, অনেক ব্যবসায়ীকে করে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ওনারশিপ থাকে, সেইটা দেখা যায় লায়াবিলিটি সাইডে। ওকে, জীবনে আমাদের সাথে এরকম হয়েছেই যে কেউ আমাদের টাকা ঋণ দিচ্ছে আর টাকা দেয় নাই। অনেক বন্ধু বান্ধব টাকা নিয়ে টাকা দেয় না, স্বভাব খারাপ, কিছু করার নাই। তো কর্পোরেশনের সাথেও এরকম হয় যে কোনো র মেটেরিয়াল বাকি নিচ্ছে, টাকাটা দিবে, দেয় নেই এখনো, সেটাকে অ্যাকাউন্টস পেয়েবেল বলে। মানে এইরকম লায়াবিলিটির ভিতরে অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ব্রাঞ্চ আছে, যেগুলো সমষ্টি দিয়ে লায়াবিলিটি তৈরি হয়, সেগুলো আমরা ধীরে ধীরে দেখব। ঠিক আছে, তো বোঝা গেল একটা হচ্ছে অ্যাসেটের সাইড, একটা লায়াবিলিটির সাইড। এই লায়াবিলিটি সাইডটাই মেন কথা ব্যালেন্স করার জন্য স্টক হোল্ডার ইন্টারেস্টে দেখা হয়। মানে অ্যাসেট মানে এটার সেটা লিখলে ভালো হইতো, বা যারা ছোটবেলার থেকে অ্যাসেট লায়াবিলিটি পড়তেছিস তারা জানিস, অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস স্টক হোল্ডার। যাই হোক, মেন কথা এই ডিফারেন্সটা, অ্যাসেট লায়াবিলিটি ডিফারেন্সটা বা ব্যালেন্স করার জন্য স্টক হোল্ডারের ইন্টারেস্টটা দেখা হয়, কোথাও কম হইতেছে বেশি হইতেছে, মানে ধীরে ধীরে এগুলা আমরা যত কোশ্চেন সলভ করবো, যত আরো ভিতরে যাব, তত ইজি হওয়া শুরু হবে। বোঝা গেল? তো আবার সামারি করি জিনিসটার। ব্যালেন্স শিট, অ্যাসেট সাইড, লায়াবিলিটি সাইড। অ্যাসেট সাইডে দুইটা, টেনজিবল ইনটেনজিবল, লায়াবিলিটিতে বন্ড টন্ড আর স্টক হোল্ডার ইন্টারেস্ট। ওকে, এইটুকুনি। চলো, তো সময়ের সাথে সাথে এগুলোর ভিতরে আমরা ঢুকবো, উদাহরণ দিব, প্রত্যেকটা এক একটা টপিকের উপর আলোচনা করব, সময়ের সাথে সাথে ইজি হয়ে যাবে।